বছরের রিলেশনে হাত খরচের টাকা জমিয়ে ক্লাস 9 থেকে মাস্টার্স কমপ্লিট করিয়েছি আমি তাকে। চাকরি নেওয়ার সময় মায়ের গয়না বাসা থেকে না বলে নিয়ে 1,70,000 টাকা বিক্রি করে সেই টাকা দিয়ে তাকে চাকরিও নিয়ে দিয়েছি আমি। 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত পরিবারের চাপে আমি পুরা ডিপ্রেশনের মধ্যে ছিলাম, তবুও তাকে কখনো আমি বিয়ের কথা বলিনি। একাধিক বিয়ে ভেঙে দেওয়ার কারণে পরিবারের সাথেও আমার সম্পর্কটা খারাপ হতে থাকে। আর সেই সময়টা যে আমি কি পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে গেছি সেটা শুধু একমাত্র আমিই জানি। তবু তাকে কখনোই চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমি বিয়ের কথা বলি না। 2023 সালে অক্টোবর মাসে চাকরি হয় তার, আর আমি তাকে 12 নভেম্বর বিয়ের কথা বলি। এটাতে আমার কাছে সময় চাই সে, আমি তাকে সময়ও দেই। ধীরে ধীরে আমার সাথে যোগাযোগ কমাতে থাকে। আমি যদি তাকে ফোন দিই আমাকে সে অফিসের বিভিন্ন ব্যস্ততা দেখাতো আর আমাকে এড়িয়ে চলার চেষ্টা করতো। 21 ডিসেম্বর আমাকে বিয়ের অনেক চাপ দিতে থাকে বাসা থেকে। এক প্রকার বাধ্য হয়েই আমার বাসায় তার কথা বলি সবকিছু। তারপর আমার বড় ভাবির কাছ থেকে আমার ভাই তার সম্পর্কে সবকিছু জেনে নেয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নেয় তার অফিসের, সেখানে তার সাথে দেখা করতে যায়। আমি তার আগে কিন্তু তার সাথে কথাও বলেছিলাম। তারপরে আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে এসে সে আমার বড় ভাইকে বারবার বোঝাতে থাকে আমি কোনোভাবেই তার যোগ্য নই। আরো অনেক কিছু বলে আমার ভাইকে সে ফিরিয়ে দেয়। তারপরে থেকে দুজনের মধ্যে অনেক ঝগড়া হতে থাকে। আমি যদি তার সাথে দেখা করতে চাইতাম সে নানান অজুহাত দেখাতো আর বলতো না সরি আমি ব্যস্ত আছি এখন আসতে পারবো না। মানে নাম্বার থেকে আমি তাকে ফোন দিতে থাকি। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ফাইবার, মানে এমন কোনো জায়গা নাই যে সে আমাকে ব্লক করে নাই। আর আমি তাকে নতুনভাবে অ্যাকাউন্ট খুলে তাকে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করি নাই। কিন্তু সব জায়গা থেকে ব্লক করে দেওয়ার পর আমি কোনো উপায় না দেখে তার অফিসে চলে যাই। তার অফিসে যাওয়ার পর তার হাত ধরে আমি অনেক কান্না করেছিলাম, সব কিছু বলেছিলাম। আমার 8 বছরের পরিশ্রম, সাধনা, ত্যাগ, অপেক্ষা সবকিছু তার কাছে ফেরত চেয়েছিলাম। সে কোনো জবাব আমাকে দেয়নি। এক প্রকার খালি হাতেই সে আমাকে ফিরিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল আর বাড়িতে ফিরে যাব না, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাই। কিন্তু বড় ভাই আর মায়ের মুখের দিকে তাকিয়ে সেদিন আমি পারিনি নিজেকে শেষ করে দিতে। 26 ডিসেম্বর আমি পরিবারের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে ফেলি। আলহামদুলিল্লাহ, যে ছেলেটাকে আমি বিয়ে করেছিলাম বাবা মা ভাইয়ের পছন্দ মতো, সে ছেলেটা অনেক ভালো। সংসার জীবনে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী। আমি জীবনেও কখনো আশা করি নাই সেগুলাই আমার জীবনে ঘটছে। সুখ যেন একদম নিয়ম করেই আমার জীবনে করানো আছে। 7 ফেব্রুয়ারি সে কোটিপতি বাপের একমাত্র মেয়েকে বিয়ে করে। সে কোটি কোটি আর লক্ষ লক্ষ টাকার হিসাব ঘন্টায় ঘন্টায় দিত সে। কিন্তু ওই যে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, রিভেঞ্জ অফ নেচার বলেও কিন্তু একটা কথা। 23 নভেম্বর সে বাইক অ্যাক্সিডেন্ট করে। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরও তাকে আর বাঁচানো যায় না। 20 ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে সে চলে যায়। আমার বিবাহ বার্ষিকী আর তার মৃত্যু বার্ষিকী একদিনেই। যদি এখন কেউ বলে না যে পৃথিবীটা বেঈমানদেরই রাজত্ব, তাদেরকে বলতে চাই ঠকবাজ বেঈমানদের রাজত্ব বেশি দিন টেকে না। তারাও ঠকে, হয় 1 বছর না হয় 10 বছর। তারা শাস্তি এই দুনিয়াতেই পায়। কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারেনি, শাস্তিটা এই দুনিয়াতেই তাকে পেতে হবে। আমরা মানুষ হিসাবে একটা জিনিসই প্রতিজ্ঞা করতে পারি, উপকার করতে না পারলেও কাউকে কখনো ঠকাতে যাবেন না। কারণ কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারেনি, উপরে উঠতে পারেনি। এর ভিতরে সব থেকে বড় হচ্ছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব বোধটাই যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি আবার কিসের মানুষ হলেন? মেয়েটা সবকিছু বিসর্জন দিয়ে তোমাকে সাপোর্ট করলো, তোমার লেখাপড়া করাইলো, তোমার চাকরি নেওয়াইলো, তুমি শেষ পর্যন্ত 2 টাকার মুখ দেখে সেই মেয়েটারই ঠকাইলো। পতন তো হইতোই 2 দিন আগে বা 2 দিন পর। এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই স্টোরির সাথে আমার লাইফের কোনো মিল নেই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।